আফটারনুন। আজকের আমি ক্লাস 11-এর 3 নম্বর চ্যাপ্টার ভেক্টর সম্পর্কে আলোচনা করব। তো ভেক্টর সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের তাহলে প্রথমে জানতে হবে কি ভেক্টর কি রাশি, ভেক্টর কি। তো আমরা দৈনন্দিন জীবনে যে রাশিগুলোকে আমরা ব্যবহার করে থাকি বা ব্যবহার করে থাকি তাদেরকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি স্কেলার, অপরটা হচ্ছে ভেক্টর। তো স্কেলার কোনটা, ভেক্টর কোনটা? স্কেলার কোনটা, ভেক্টর কোনটা জানতে গেলে দেখো, আমরা বাজারে, ধরো আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে কি করলাম, 10 কিলো আলু কিনতে গেলাম। তো সেখানে আমি দোকানে গিয়ে যদি বলি 10 কিলো আলু দাও, তা আমাকে 10 কিলো দেবে। তাহলে 10 কিলো আলু মাপতে গেলে এখানে কি দরকার, না কত পরিমাণ চাই সেটা বলে দেওয়া দরকার, আর তার এককটা বলে দিলেই আমাকে দিয়ে দেবে 10 কিলো আলু। কিংবা ধরো মনে করো আমি 3 কেজি চিনি কিনলাম, তাহলে সেখানে 3 পরিমাণটা আর এককটা এইগুলো বললেই আমাকে কি করবে না, জিনিসটা দিয়ে দিতে পারবে। তো এই রাশিগুলোর জন্য কি দরকার, শুধু মান আর একক থাকলেই হচ্ছে, মানে এর মানটাই এখানে আসল কথা। তো এই ধরনের রাশিগুলো মাপার জন্য কোনো দিক বা একটা নির্দিষ্ট দিকে চাই এরকম কিছু বলার দরকার নেই। তাহলে এখানে শুধু মান লাগছে বলে এই ধরনের রাশিগুলোকে আমরা বলবো কি স্কেলার রাশি। ভর, দৈর্ঘ্য, সময় ইত্যাদি রাশিগুলো পরিমাপের জন্য আমাকে কোনো দিকের প্রয়োজন হয় না, তাই এটা হচ্ছে স্কেলার রাশি। অপরদিকে ভেক্টর কি রাশি, না ধরো আমি হাওড়া স্টেশনে আছি, তো আমার এক বন্ধুর বাড়ি যাব। তো আমাকে বন্ধু বলল হাওড়া স্টেশন থেকে 10 মিটার। তাহলে হাওড়া স্টেশন থেকে 10 মিটার যদি হয়, মনে করো এই হচ্ছে আমার হাওড়া স্টেশন। তো এই হাওড়া স্টেশন থেকে আমাকে বলে দিল যে 10 মিটার যেতে হবে। তো 10 মিটার মানে হাওড়া স্টেশনের এদিকে 10 মিটার হতে পারে, ওদিকে 10 মিটার হতে পারে, এইরকম 10 মিটার হতে পারে, এইরকম হতে পারে, কিংবা এইরকম এইরকম। তো এরকম প্রত্যেকটা বিন্দুতে, মানে এইরকম একটা স্টেশনকে গোল করে একটা বৃত্ত টেনে না, তার প্রত্যেকটা বিন্দু থেকে 10 মিটার দূরত্ব সবটাই পসিবল যে ওই দিকে হতে পারে। তো এক্স্যাক্টলি বন্ধুর বাড়ি ঠিক কোন দিকে আমার পক্ষে বোঝা সম্ভব না। তাহলে আমি কি সারাদিন ওইখানেই ঘুরতে থাকবো, সব দিকে 10 মিটার 10 মিটার করে যেতে থাকবো। তাহলে বন্ধুর বাড়ি ঠিক হাওড়া থেকে কোন দিকে 10 মিটার সেটা এখানে বোঝা যাচ্ছে না। তো এখানে আমাকে যদি নির্দিষ্ট করে দেয় যে না হাওড়া থেকে পূর্ব দিকে 10 মিটার, তাহলে কিন্তু আমি নির্দিষ্টভাবে ঠিক এই পূর্ব দিক ধরে পৌঁছাবো, এখানে হচ্ছে বন্ধুর বাড়ি। তো এইখানে আমি নির্দিষ্ট জায়গায় পৌঁছানো সম্ভব। তাহলে এইখানে আমাকে দেখো, তাহলে এইখানে বলা হচ্ছে কি আমাকে 10 মিটার হাওড়া থেকে 10 মিটার পূর্ব দিকে। তো এইখানে তাহলে একটা নির্দিষ্ট দিক নির্দেশ করা অবশ্যই দরকার, না হলে 10 মিটার পশ্চিম দিকে হতে পারে, উত্তর দিকে হতে পারে, দক্ষিণ পশ্চিমে হতে পারে, যে কোনো দিকেই সম্ভব। তো সেই দিকগুলো নয়, নির্দিষ্ট পূর্ব দিকেই হচ্ছে বন্ধুর বাড়ি। তাহলে এই রকম ক্ষেত্রে আমাকে অতি অবশ্যই একটা দিকের প্রয়োজন। তো এই রকম যেসব ক্ষেত্রে আমাকে কি করা হয় না, আমার দিক অবশ্যই প্রয়োজন হয়, সেই সব ক্ষেত্রে রাশিগুলোর সঙ্গে কি হয় না, সেইগুলোর ক্ষেত্রে আমরা শুধু মান নয়, এখানে আমরা কি একটা দিকও চাইছি বা দিকেরও প্রয়োজন আছে। এইরকম রাশিগুলোকে বলা হয় কি ভেক্টর রাশি। তাহলে এখানে আমরা দু ধরনের রাশি দেখলাম। প্রথমে কি বললাম, স্কেলার রাশি। স্কেলার রাশির ক্ষেত্রে কি না শুধুমাত্র মান আছে, শুধুমাত্র মান আছে, মান আছে কিন্তু দিক নেই, কিন্তু দিক নেই। এইরকম রাশিগুলোকে বলছে স্কেলার রাশি। ভেক্টর রাশি কি মান ও দিক উভয়ই আছে, মান ও দিক উভয়ই আছে। ভেক্টর রাশির উদাহরণ কি, যেসব ক্ষেত্রে এরকম দিকে নির্দেশ করার প্রয়োজন হয়, যেমন ধরো মনে করো সরণ, ত্বরণ, বেগ, বল ইত্যাদি ভেক্টর রাশির উদাহরণ। আর স্কেলার রাশির উদাহরণ ভর, দৈর্ঘ্য, সময়, এইগুলো ভেক্টর রাশির উদাহরণ। তাহলে আমরা স্কেলার এবং ভেক্টর কি জানলাম। তো ভেক্টর সম্পর্কে এখানে স্কেলার ও ভেক্টরের মধ্যে কিছু পার্থক্য আছে। স্কেলার আর ভেক্টর রাশির পার্থক্য, স্কেলার আর ভেক্টর। তাহলে স্কেলারের ক্ষেত্রে 1 নম্বর কি হয় না, স্কেলারের ক্ষেত্রে এর মান আছে, দিক নেই। এর মান আছে, দিক নেই।
2, এখানে এর কি হবে, এর মান ও দিক উভয়ই আছে। তাহলে কি হলো, স্কেলার রাশির হচ্ছে মান আছে, দিক নেই, আর ভেক্টর রাশির মান ও দিক উভয়ই আছে। তো এবার মান ও দিক উভয়ই তো আছে। এরপরে 2 নম্বর দেখো, 2 নম্বরে কি হবে না, স্কেলার রাশি স্কেলার যোগ বিয়োগ মেনে চলে, মানে বীজগাণিতিক এর যোগ বিয়োগ সাধারণ বীজগাণিতিক নিয়মে হয়। মানে তোমরা নিচের ক্লাস থেকে যেভাবেই শিখে এসছো যোগ বিয়োগ, আমরা অঙ্কে যেভাবে শিখে এসছি ওইভাবেই হচ্ছে এর যোগ বিয়োগ হয়। এর যোগ বিয়োগ সাধারণ বীজগাণিতিক নিয়মে হয়। তো ভালো কথা, মানে এখানে যদি 4 যুক্ত 3 হয় তো 7 হয়। ঠিক আছে, নরমাল বীজগাণিতিক নিয়মই আমরা করে এসেছি। এর দেখো, এর যোগ বিয়োগ ভেক্টরের নিয়মানুসারে, ভেক্টর যোগ বা বিয়োগের নিয়মানুসারে। তো এই ভেক্টর যোগ বা বিয়োগ, মানে ভেক্টরের যোগ বা বিয়োগ করার জন্য নির্দিষ্ট নিয়ম আছে, সেই নির্দিষ্ট নিয়ম অনুসারেই এদের যোগ বিয়োগ হয়। ঠিক আছে, তো সেই নির্দিষ্ট নিয়মটা কি, সেই নির্দিষ্ট নিয়ম আছে। এরপরে আমরা করব ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্র, বহুভুজ সূত্র, এইসব সূত্রের দ্বারা হচ্ছে ভেক্টরের যোগ বিয়োগ করা হয়। তো এইখানে দেখো, এই ভেক্টর 4 যুক্ত 3, এখানে দেখো 4 আর 3 যোগ করলে 7 হচ্ছে। এই 4 আর 3 যোগ করলে কি হবে না, এই 4 আর 3 ভেক্টর হয়ে গেলে তখন কিন্তু এটা সবসময় যে 7 হবে এমন কোনো মানে নেই। এইটা ধরো 4, এইটা 3 একই দিকে, তখন এটা 7। এই 4 আর 3 যদি আলাদা আলাদা দিকে হয়, 4 আর 3, এই 4 আর 3 কিরকম, এই দিকে 4 এই দিকে 3, 4 3, তখন কিন্তু আর 7 হবে না, তখন হয়ে যাবে কি মিনিমাম ডিসটেন্স। তোমার ক্লাস 9 এ স্মরণ করে এসছো। তো এইটা হচ্ছে তখন হয়ে যাবে কি 4 আর 3 যোগ করলে এই ডিসটেন্সটা হয়ে যাবে হচ্ছে 5। তাহলে এখানে দেখো 4 আর 3 যোগ করলে কখনো 7 হচ্ছে, কখনো 5 হচ্ছে, কখনো আবার অন্য কোনো মানও আসতে পারে, যদি উল্টো দিকে হয় 1ও আসতে পারে। তাহলে এইখানে হচ্ছে দেখা যাচ্ছে যে ভেক্টরের যোগের ক্ষেত্রে নিয়মটা নরমাল বীজগাণিতিক নিয়মের মতো নয়, এরা নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলে। তো এইখানে আরেকটা বিষয় বললাম, তো এই হচ্ছে ভেক্টরের, স্কেলার এবং ভেক্টরের মধ্যে মূল পার্থক্য। তো ভেক্টরের ক্ষেত্রে শুধুমাত্র যে মান আর দিক থাকলেই হচ্ছে ভেক্টর হয় তা কিন্তু নয়, ভেক্টরের একটা গুরুত্বপূর্ণ কন্ডিশন হচ্ছে এইটা, যোগ বিয়োগের ক্ষেত্রে অবশ্যই এটা যেন ভেক্টর বীজগণিতের নিয়ম মেনে যোগ বিয়োগ হয়, তবেই কিন্তু ওই রাশিটা ভেক্টর, না হলে কিন্তু নয়। যেমন ধরো তড়িৎ প্রবাহ মাত্রা, একটা রাশি তড়িৎ প্রবাহ মাত্রা, এটা হচ্ছে এর মান ও দিক উভয়ই আছে, এর মান ও দিক উভয়ই আছে, কিন্তু এর যোগ বিয়োগ সাধারণ বীজগাণিতিক নিয়মে হয়, সাধারণ বীজগাণিতিক নিয়মে হয়, তাই এটি ভেক্টর নয়। ঠিক আছে, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা মান এবং দিক উভয়ই আছে, তাহলে হিসাব মতো এখানে ভেক্টর হওয়া উচিত। কিন্তু এর যোগ বিয়োগ কিন্তু এই নিয়ম মেনে চলে না, সেটা এই নিয়ম মেনে চলে। ধরো 5 অ্যাম্পিয়ার আর 3 অ্যাম্পিয়ার,
জুড়ে গেলে বা একসঙ্গে হলে কি হয় 5 3 8 অ্যাম্পিয়ার কারেন্ট হয়। কিন্তু এখানে সেটা কি হলো না, এই বীজগাণিতিক নিয়ম অনুসারেই হয়। সেখানে কিন্তু এরকম 5 আর 3 এর ভেক্টর যোগের নিয়ম অনুসারে হয় না। যেহেতু এটা ভেক্টর যোগ বা বিয়োগের নিয়ম মেনে চলে না, তাই এটা ভেক্টর নয়। এটাকে তোমরা এখন আপাতত কি হয় না, নিচের ক্লাসগুলোতে তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা স্কেলার রাশি হিসাবেই বিবেচনা করব। যখন তোমরা উঁচু ক্লাসে যাবে তখন দেখবে এটা স্কেলার নয় আর ভেক্টর নয়, এটা সম্পূর্ণ আলাদা একটা নাম দেওয়া আছে টেনসর নামে। তো আপাতত তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা যেহেতু মান ও দিক উভয়ই আছে, কিন্তু কি হয় না, যোগ বিয়োগ সাধারণ বীজগাণিতিক নিয়মে হয়, তাই এটা ভেক্টর নয়। তাহলে ভেক্টর হতে গেলে মূল শর্ত কি দাঁড়াচ্ছে, ভেক্টর হতে গেলে আমাদের মূল শর্ত হতে হবে যে মান এবং দিকের পাশাপাশি এদের যোগ বিয়োগ যেন বিশেষ নিয়ম মানে ভেক্টর বীজগাণিতিক নিয়ম অনুসারে হয়। তো এই হচ্ছে মোটামুটি স্কেলার এবং ভেক্টরের মধ্যে পার্থক্য। স্কেলার এবং ভেক্টরের পার্থক্যের পর এরপরে আমরা আসছি একটা ভেক্টরকে কিভাবে প্রকাশ করব। ভেক্টর তো বুঝে নিলাম একটা রাশি ভেক্টর, কিন্তু দেখে বুঝবো কি করে যে রাশিটা ভেক্টর, তো সেই নিয়মটা এবারে আসছি পরপর। এরপরে আসছি তাহলে ভেক্টরের প্রকাশ। ভেক্টরের প্রকাশে আমরা কি করছি, ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যায় তাই জানবো। প্রকাশ বা রিপ্রেজেন্টেশন। ভেক্টরের প্রকাশ কি রকম হয় না, আমরা নরমালি ভেক্টরকে এইরকম একটা তীর চিহ্ন দ্বারা প্রকাশ করি, এইরকম একটা তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো এই তীর চিহ্ন দ্বারা ভেক্টরকে যে প্রকাশ করা হয়, এই তীর চিহ্নের এই মাথায় মানে যেদিকে অ্যারো থাকে এটা নির্দেশ করে কি অভিমুখ, মানে কোন দিকে ভেক্টরটা যেতে চাইছে। এই প্রান্তটা মানে এই লেজের দিকের প্রান্তটা, এই তীর চিহ্নের শেষ প্রান্ত বা লেজের প্রান্তটা কি কি নির্দেশ করে, এটা নির্দেশ করে হচ্ছে স্টার্টিং পয়েন্ট বা শুরু, কোথা থেকে শুরু হচ্ছে কোন বিন্দু থেকে। আর এই দৈর্ঘ্যটা এইটা নির্দেশ করে হচ্ছে মান, ভেক্টরের মানকে নির্দেশ করে। ধরো মনে করো আমি জানতে চাইছি 5 মিটার পূর্ব দিকে, তো 5 মিটার পূর্ব দিকে যদি হয় 5 মিটার পূর্ব দিকে, 5 মিটার পূর্ব দিকে বলতে আমি কি করব না, আমার হিসাব মতো এইটা হচ্ছে আমার ধরো অক্ষ, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। তাহলে 5 মিটার পূর্ব দিকে মানে তাহলে পূর্ব দিক বরাবর 5 মিটার, ঠিক আছে। এই দূরত্বটা তাহলে 5 মিটার, এটা পূর্ব দিক, তাহলে হলো কত 5 মিটার পূর্ব দিক। তাহলে এইভাবে আমরা একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করে থাকি। তাহলে ভেক্টরকে নরমালি আমরা যখন লিখবো তাহলে এই 5টাই কি 5, এই এর মানে কি না 5 এইরকম লিখে আমরা লিখে 5 মিটার পূর্ব দিকে, পূর্ব, তার মানে কি এই ভেক্টরটা বোঝাচ্ছে 5 মিটার পূর্ব দিকে যেতে হবে। তাহলে ভেক্টরের রিপ্রেজেন্টেশন বোঝা গেল, মাথায় এইরকম একটা তীর চিহ্ন দেওয়া থাকে, ভেক্টর কোন ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে হলে আমরা এরকম তীর চিহ্ন দিয়ে প্রকাশ করি। তীর চিহ্নটা তার অভিমুখ নির্দেশ করে, মানে কোন দিকে যেতে চাইছে তাই বোঝায়। আর এই অংশটুকু তার মানকে বোঝায়, আর এই পয়েন্টটা শেষ পয়েন্টটা তার স্টার্টিং পয়েন্ট বা শুরুর অংশ হিসাবে নির্দেশ করে। এবারে ভেক্টরের সম্পর্কে এরপরে আমরা ভেক্টরের কয়েকটা জিনিস আচ্ছা ভেক্টর সম্পর্কে জানার আগে আর কয়েকটা দিক সম্পর্কে জেনে নিই। তো এখানে হচ্ছে আমরা দেখলাম কি নর্থ সাউথ ইস্ট আর এদিকে হচ্ছে ওয়েস্ট। তো এই চারটা দিক সম্পর্কে আমরা আগেও জানি। এবারে দেখো এক্স্যাক্টলি যদি হচ্ছে এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এই অ্যাঙ্গেলটা যদি 45 ডিগ্রি করে হয়, এটাও যদি 45 ডিগ্রি হয়, এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করে যদি সবগুলো দাগগুলো টানি, তাহলে যে দিকগুলো পাচ্ছি এই দিকটাকে কি বলা হয়, এটা হচ্ছে নর্থ ইস্ট বা উত্তর পূর্ব। এটা হচ্ছে সাউথ আর ইস্টের ঠিক মাঝখানে, তো সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব। এদিকটা হচ্ছে দক্ষিণ আর পশ্চিমের ঠিক মাঝখানে, তো এটা হচ্ছে সাউথ ওয়েস্ট বা দক্ষিণ পশ্চিম। এটা হচ্ছে উত্তর আর পশ্চিমের ঠিক মাঝখানে, তো এটা হচ্ছে নর্থ ওয়েস্ট, ঠিক আছে।
তো এই হচ্ছে মোটামুটি সবকটা দিক। এর বাদে যদি অন্য কোনো কোণে থাকে তাহলে কি বলবো সেটা একটু পরে দেখছি। তাহলে সব ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি মানগুলো থাকে তাহলে উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব, এইভাবে আমরা ধরব। এবার যদি অন্য কোনো মানে থাকে কোনগুলো, তাহলে আমরা কিভাবে প্রকাশ করব? ধরো এইরকমই আছে, এটা হচ্ছে পশ্চিম, এটা পূর্ব, দক্ষিণ, উত্তর, পশ্চিম, এইরকম যদি থাকে তাহলে এখানে আমরা কি করব? ধরো এই একটা হচ্ছে ভেক্টর আছে যার এই কোণটা মনে করো 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি মানে কি? এটা কার? পশ্চিম থেকে উত্তরের দিকে 30 ডিগ্রি। তাহলে কি হবে? এটা লিখবো কিরকম? 30 ডিগ্রি কোন দিকে? উত্তরের দিকে। তো 30 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি নর্থ অফ ইস্ট, পূর্বে 30 ডিগ্রি উত্তরে, পূর্ব থেকে 30 ডিগ্রি উত্তরে দিলেই এই ভেক্টরের পজিশন পাওয়া যায়। কিংবা ধরো এইদিকে একটা দিয়েছে এইরকম, এই কোণটা মনে করো দেয়া, ওটা নেই এটা দেওয়া আছে, এটা মনে করো দেওয়া আছে 50 ডিগ্রি। তাহলে এটা কি লিখবো? 50 ডিগ্রি ওয়েস্ট অফ নর্থ। তাহলে এটাকে লিখবো কি? 50 ডিগ্রি কার? 50 ডিগ্রি কোন দিকে? পশ্চিমে। কার? উত্তরের 50 ডিগ্রি পশ্চিমে। তাহলে লিখবো 50 ডিগ্রি ওয়েস্ট অফ নর্থ। ঠিক আছে? তাহলে এইভাবে হচ্ছে আমরা যদি 45 ডিগ্রি না থাকে তাহলে যে অন্য কোনো কোণে থাকলে আমরা ভেক্টরগুলোকে এইভাবে রিপ্রেজেন্ট করব। এটা 30 ডিগ্রি পূর্বের, 30 ডিগ্রি উত্তরে, তাই লিখেছি 30 ডিগ্রি নর্থ অফ ইস্ট। আর এটা হচ্ছে উত্তরের 50 ডিগ্রি পশ্চিমে, তাই লিখেছি 50 ডিগ্রি ওয়েস্ট অফ নর্থ। একই রকম ভাবে ধরো এদিকে আরেকটা ভেক্টর, একই দিকে মনে করো এদিকে আরেকটা ভেক্টর কি করলাম না, এই একটা ভেক্টর আছে, এটা ধরো এর সঙ্গে 40 ডিগ্রি কোণ। তাহলে কি হবে? সাউথ ইস্ট, সাউথ থেকে ইস্টের দিকে, তাহলে 40 ডিগ্রি ইস্ট অফ সাউথ। এইভাবে আমরা দিকগুলোকে রিপ্রেজেন্ট করি। এর পরের দিকে আমাদের এই রকম হচ্ছে কিছু অঙ্ক, যদি অঙ্ক থাকবে যেই অঙ্কগুলোতে আমাদের ভেক্টরে এইরকম হচ্ছে অক্ষ বরাবর পজিশন উল্লেখ করতে হবে, তো সেখানে আমরা এইভাবেই রিপ্রেজেন্ট করব। 30 ডিগ্রি নর্থ অফ ইস্ট বা 50 ডিগ্রি ওয়েস্ট অফ নর্থ, বা 50 ডিগ্রি পশ্চিমে, উত্তরের 50 ডিগ্রি পশ্চিমে, দক্ষিণের, এটা হচ্ছে দক্ষিণের 40 ডিগ্রি পূর্বে। এইভাবে আমরা ভেক্টরগুলোকে রিপ্রেজেন্ট করব। তো এই গেল হচ্ছে বিষয়। এরপরে আসছি হচ্ছে ভেক্টরের আর কয়েকটা বিষয় সম্পর্কে। তাহলে ভেক্টরের দিক এবং ভেক্টরের প্রকাশ সম্পর্কে জানলাম। এরপরে আসছি ভেক্টরকে আমরা, ভেক্টরের কিছু সাধারণ নিয়ম অনুসারে। সাধারণ নিয়মগুলো কি কি না, ভেক্টরকে যখন আমরা ভেক্টরের দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি জানতে চেষ্টা করি তাহলে কি হবে না, ধরো এই একটা ভেক্টর আর আরেকটা ভেক্টর মনে করো হচ্ছে এটা এইরকম করে আছে, আর একটা ভেক্টর ধরো মনে করো এইরকম আছে। ঠিক আছে? তো আমরা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ জানতে গেলে সবসময় কি করব? এর এই লেজের অংশ দুটোকে এক জায়গায় করব, তবেই ভেক্টরের কোণ মাপা যায়। তাহলে কি হবে না, এই ভেক্টর নিচের ভেক্টরটাকে এইরকম টানলাম, এর লেজটাকে ধরে এইখানে লাগিয়ে দিলাম এইরকম। তাহলে এর মধ্যবর্তী যে কোণটা, এটাই হচ্ছে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ জানার পর জানতে গেলে আরেকটা জিনিস কি হয় না, সবসময় আমরা দুটো ভেক্টরের মধ্যবর্তী যে কোণটা ছোট হয় সেই ছোট কোণটাকেই আমরা মেজার করি। এর বাইরের দিক থেকে একটা কোণ হয় বড় হবে যেটা, তো সেই কোণটাকে আমরা কিন্তু কখনোই মেজার করব না। সবসময় ভেক্টরের ক্ষেত্রে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমরা ছোট কোণ আকারে ধরবো। আর কি হবে, দুটো ভেক্টরের লেজকে কোনো পয়েন্টে মিলিয়ে দিলে যে কোণটা পাওয়া যায় সেটাই হচ্ছে ওই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। আর কি হয়, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে দুটো ভেক্টরকে প্যারালালি শিফট করলে বা সমান্তরালে সরালে ভেক্টরে কোনো পরিবর্তন আসে না। যেমন ধরো মনে করো এই একটা ভেক্টর আছে,
তো এই ভেক্টরটা এই পজিশন থেকে শুরু, এর সমান্তরালে যে কোনো রেখা বরাবর ভেক্টরটাকে সরিয়ে দিলে ভেক্টরটা একই থাকে। এটা এ ভেক্টর যদি হয়, এই ভেক্টরটাকে সরিয়ে এই বরাবর করে দাও, ওর সমান্তরালে ঠিক একই রকম সমান্তরালে থাকলে এটাও এ ভেক্টর হবে। আবার যদি সরিয়ে একই সমান্তরালে আবার এই রকম করি একটা ভেক্টর, তাহলে এটাও ওই এ ভেক্টরই হবে। তাহলে ভেক্টরকে এইরকম সমান্তরালে শিফট করালে ভেক্টরের মানের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র সমান্তরালে শিফট করানোর ক্ষেত্রেই এরকম প্রযোজ্য। নাহলে এই ভেক্টরটা ঘুরিয়ে এদিকে করে দিলে কিন্তু ভেক্টরটার মান একই থাকলেও অভিমুখ পাল্টে যাবে, কিন্তু এক্ষেত্রে অভিমুখ একই থাকে। তো এই ছিল ভেক্টরের মোটামুটি কয়েকটা সাধারণ তথ্য। এরপরে আসছে যে ভেক্টরের কয়েকটা সংজ্ঞা। প্রথমে আমরা জানবো সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর। তো সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর বলতে কি বোঝায়? না, যে ভেক্টরে যখন দুটো ভেক্টরের মান এবং দিক উভয়ই সমান হবে তখন ওই দুটো ভেক্টরকে আমরা বলবো ইকুয়াল ভেক্টর। তাহলে কি বললাম? মান দুটি ভেক্টরের মান ও দিক উভয়ই সমান হবে, মানে হুবহু একই রকম, মান ও দিক উভয়ই সমান হবে তাকে হলে দুটি ভেক্টরের মান ও দিক উভয়ই সমান হলে তখন তাদের সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর বলা হয়। তখন তাদের সমান ভেক্টর বলা হয়। হলো? তাহলে দুটো ভেক্টরের মান ও দিক উভয়ই যদি সমান হয় তখন তাদের কি বলা হয়? সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। তাহলে ইকুয়াল ভেক্টর, তাহলে জিনিসটা উদাহরণ দিয়ে যদি বোঝাই, ধরো একটা বলল 2 মিটার ইস্ট বা পূর্ব দিকে, আরেকটা বললো কি 2 মিটার ওয়েস্ট। তাহলে এই দুটো ভেক্টর, এটাও একটা ভেক্টর, এটাও একটা ভেক্টর। তো এই দুটো ভেক্টরের দেখো মান সমান, দুটোই 2 মিটার করে, মানে ঠিক এই রকম। এটাও 2 মিটার, ইস্ট আর ওয়েস্ট, এটাও 2 মিটার এইরকম, আর এটাও 2 মিটার, কিন্তু এটা ওয়েস্ট। তাহলে এইখান থেকে দেখা যাচ্ছে কি না, দুটোর মান সমান কিন্তু অভিমুখ আলাদা, একটা ওদিকে একটা এদিকে। তাহলে এই দুটো ভেক্টর কখনোই কি হবে? এগুলো কখনোই সমান ভেক্টর হতে পারে না। একই রকম দেখো, আবার যদি আমি ধরো একই দিকে আছে 2 মিটার ইস্ট, আর একটা হচ্ছে কত 2 মিটার 3 মিটার ইস্ট, তাহলে এই ভেক্টর দুটো সমান ভেক্টর হতে পারে না। কেননা এদের কি মানগুলো আলাদা, দিকটা একই কিন্তু মান আলাদা। তা কিন্তু যদি আমি বলি 2 মিটার ইস্ট, আবার আরেকটাও আছে 2 মিটার ইস্ট, দুটোই হচ্ছে পূর্ব দিকে 2 মিটার করে, তখন এই দুটো ভেক্টরে কি না, মান এবং দিক উভয়ই সমান। তাই এটা কি হচ্ছে? এটা অবশ্যই হচ্ছে সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। তাহলে সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর সম্পর্কে আমাদের ধারণা হলো। এরপরে আসছে হচ্ছে বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টরের ক্ষেত্রে কি হয় না, বিপরীত ভেক্টরের ক্ষেত্রে দেখো, যখন দুটি ভেক্টরের বিপরীত ভেক্টর বা অপোজিট ভেক্টর কি হয়, দুটি ভেক্টরের মান একই হলেও দিক আলাদা হয়। দুটি ভেক্টরের মান একই কিন্তু দিক পরস্পর বিপরীত, তখন
তখন তাদের বিপরীত ভেক্টর বলে। তখন তাদের বিপরীত ভেক্টর বলা হয়। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো না, যখন দেখতে পাচ্ছি দুটি ভেক্টরের মান একই কিন্তু দিক পরস্পর বিপরীত, তখন তাদের বিপরীত ভেক্টর বলা হয়। তার মানে কি না, ওই যে একটু আগে বলছিলাম 2 মিটার ইস্ট, ধরো একটা ভেক্টর হচ্ছে আমার 2 মিটার ইস্ট বা পূর্বে, আর একটা ভেক্টর হচ্ছে 2 মিটার ওয়েস্ট। তো একটা হচ্ছে সোজা কি, এইটা হচ্ছে তো এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে পূর্ব দিকে 2 মিটার, এও 2 মিটার, আর এটা হচ্ছে পশ্চিম দিকে 2 মিটার, তো এও 2 মিটার, কিন্তু পরস্পরের অভিমুখ আলাদা। তাই এই ভেক্টরকে বলা হয় কি, বিপরীত ভেক্টর। তাহলে সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টরের মধ্যে বিপরীত ভেক্টর সম্পর্কে ধারণা পরিষ্কার হলো। এরপরে আসছে হচ্ছে এক রেখীয় ভেক্টর। এক রেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। এক রেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর বলতে আমরা কি বুঝি? তাহলে এটা হচ্ছে ইকুয়াল ভেক্টর, এটা হচ্ছে অপোজিট ভেক্টর। অপোজিট ভেক্টর। এরপরে আছে হচ্ছে এক রেখীয় ভেক্টর। এক রেখীয় ভেক্টর। এক রেখীয় ভেক্টর বা কি বললাম, কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার ভেক্টর। তো এক রেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর বলতে কি বোঝায় না, যখন দুই বা ততোধিক ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টর, যখন দুই বা ততোধিক ভেক্টর একই রেখায় অবস্থান করে, একই রেখায় অবস্থান করে তখন তাদেরকে এক রেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর বলা হয়। তখন তাদেরকে এক রেখীয় ভেক্টর বলা হয়। ভেক্টর বলা হয় মানে কি না, ধরো এই একটা রেখা, এই রেখা বরাবর এইখান থেকে এইটুকু হচ্ছে 2 মিটার, এটা ধরো 2 মিটার পূর্ব। এইখান তারপরের অংশটুকু কি হলো, এইটা হচ্ছে ধরো এইটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত একটা ভেক্টর যার মান হচ্ছে 2 মিটার পূর্ব। 2 মিটার পূর্ব। এইখান থেকে এইটুকু হচ্ছে কত না, এটা হচ্ছে 3 মিটার পূর্ব। তারপরের অংশটা কি হলো না, এইখান থেকে এইটা হচ্ছে 3 মিটার পশ্চিম। তারপরে অংশটা আবার ধরো 1 মিটার পূর্ব। তাহলে এইখানে যে ভেক্টরগুলো আমরা দেখতে পাচ্ছি একই রেখায় অবস্থিত এবি, বিসি, সিডি, ডিই, এগুলো একটা একটা ভেক্টর। তাহলে এখানে কটা ভেক্টর পেলাম, এবি একটা ভেক্টর পেলাম, বিসি একটা ভেক্টর পেলাম, সিডি একটা ভেক্টর পেলাম, আর ডিই একটা ভেক্টর পেলাম। এর মধ্যে এবি, বিসি আর ডি এই তিনটেই হচ্ছে পূর্ব দিক, আর সিডি হচ্ছে পশ্চিম দিক, পরস্পর সিডিটা বিপরীত দিকে। কিন্তু এই সবগুলো ভেক্টরই কি হচ্ছে, একই রেখায় অবস্থান করছে। তো এইরকম একই রেখায় থাকলে ওই ভেক্টরগুলোকে আমরা বলে থাকি কি, এক রেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। এক রেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর সম্পর্কে আশা করি ধারণা ক্লিয়ার হলো। এরপরে আসছে হচ্ছে এক তলীয় ভেক্টর। এক তলীয় ভেক্টর কি বলতে কি বোঝায়, এক তলীয় বা কোপ্ল্যানার। তাহলে কি বলছি, এক তলীয় ভেক্টর, এক তলীয় ভেক্টর বা কি বললাম, কোপ্ল্যানার ভেক্টর। কোপ্ল্যানার ভেক্টর। তো এক তলীয় ভেক্টর বা কোপ্ল্যানার ভেক্টর বলতে কি বোঝায়, যখন দুই বা ততোধিক
দুই বা ততোধিক ভেক্টর একই তলে অবস্থান, যখন দুই বা ততোধিক ভেক্টর একই তলে অবস্থান করে তখন তাদেরকে একতলীয় ভেক্টর বলে। একতলীয় ভেক্টর বলে। তাহলে কি দাঁড়াচ্ছে, যখন দুই বা ততোধিক ভেক্টর একই তলে অবস্থান করে তখন তাদেরকে আমরা কি বলি, একতলীয় ভেক্টর। তাহলে একতলীয় ভেক্টর সম্পর্কে, তাহলে এরকম একতলীয় ভেক্টর বলতে কি বোঝায় না, ধরো এই একটা তল, এখানে কি হচ্ছে না, দুটো ভেক্টর এইরকম, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, তাহলে এই দুটো ভেক্টর একই তলে অবস্থান করছে, তো এরা একতলীয় ভেক্টর। মনে করো এই হচ্ছে দুটো ভেক্টর, তো এই দুটো ভেক্টর কি হচ্ছে না, এই দুটো ভেক্টর দেখো এই তলে, এইরকম একটা তলে অবস্থান করছে, তাহলে এটা কি না, এই দুটো ভেক্টর একই তলে অবস্থান করছে এইরকম, তো এটাকে আমরা বলছি হচ্ছে কি, এরকম একই তলে অবস্থান করছে, তাই এদেরকে আমরা বলছি একতলীয় ভেক্টর। এবারে এটাকে যদি এইরকমও রাখি, ধরো এইরকম রাখলাম, তাহলে এই দিকে তলটা হচ্ছে কি, এই দিকে তলটা হচ্ছে একতলীয় ভেক্টর। তাহলে দুটো ভেক্টরকে যখনই যেখানে যেভাবেই রাখি না কেন, দুটো ভেক্টর সবসময় কি হয়, একতলীয় ভেক্টর হয়। তাহলে এখানে লিখে রাখছি, দুটি ভেক্টর সর্বদা একতলীয় হয়, তাহলে দুটো ভেক্টর দ্বারা গঠিত হলে ওই দুটো ভেক্টর সবসময় কি হবে, একতলীয় হয়। যদি তিনটে হলে একতলীয় কি হবে সবসময়, দেখো এই যখন তিনটা ভেক্টর, তো এটা এই একটা তলেই অবস্থান করছে, তাহলে এই তিনটা ভেক্টর একতলীয় অবশ্যই। কিন্তু ধরো এই রকম যদি রাখি, এইরকম করে এইরকম রাখলাম তিনটা ভেক্টরকে, তাহলে এই দুটো একই তল, আবার এই দুটো একই তল, এই দুটো একই তল, কিন্তু এই তিনটা একসঙ্গে কখনোই একটা তলে আসবে না। তাহলে দেখা যাচ্ছে তিনটা ভেক্টর একই তলে আসতে না, তিনটা ভেক্টর এক তলে হতে পারে আবার নাও হতে পারে, কিন্তু দুটো ভেক্টর কি হয়, দুটো ভেক্টর সর্বদা একতলীয় হয়ে থাকে। তাহলে একতলীয় ভেক্টর বা কোপ্ল্যানার ভেক্টর সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার হলো। এই ছিল আমাদের টোটাল ভেক্টর সম্পর্কে কয়েকটা সংজ্ঞা। আর একটা আছে, সেটা হচ্ছে একক ভেক্টর। এতক্ষণ যে সংজ্ঞাগুলো পড়লাম, এদের প্রত্যেকের থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। আচ্ছা, একক ভেক্টর বা ইউনিট ভেক্টর কি রকম, টোটাল ভেক্টরে ইউনিট ভেক্টর বা একক ভেক্টরের গুরুত্ব হচ্ছে সবচেয়ে বেশি বলেই এটাকে আমাদের আগে জানতে হবে। তাহলে একক ভেক্টর জিনিসটা কি না, যখন কোনো ভেক্টরের মান 1 হয় তখন তাকে বলা হয় একক ভেক্টর। তাহলে একক ভেক্টর কি বললাম, যখন কোনো ভেক্টরের মান 1 হয় তখন তাকে একক ভেক্টর বলা হয়। তাহলে ভেক্টর সম্পর্কে, ভেক্টরের কি, ভেক্টর মানে মান আর দিক। তো ধরো এই একটা ভেক্টর হচ্ছে আমার এ, একটা ভেক্টর যার মান হচ্ছে কত এ, আর একটা দিক আছে, কোন একটা এর সঙ্গে একটা দিক আছে, ধরো এ মিটার পূর্ব দিক, এ মিটার পূর্ব, তাহলে এ মিটার এই অংশটা হচ্ছে তার মান, পূর্বটা হচ্ছে তার দিক। তো এই এর জায়গায় যদি মানটা যদি 1 হয় তাহলে তাকে আমরা কি বলবো, একক ভেক্টর। কোন ভেক্টর, যে ভেক্টরের মান 1 সেটাই হচ্ছে একক ভেক্টর, বা এটাকে কি বললাম, ইউনিট ভেক্টর। এর গুরুত্ব এতটাই বেশি
যে অন্যান্য সব ভেক্টরকে আমরা তীর চিহ্ন দিয়ে লিখি, একে আলাদা একটা বিশেষ সিম্বল দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এর মাথায় টুপি লাগানো হয়েছে, টুপি লাগিয়ে একে সম্মান দেওয়া হয়েছে। তাহলে ধরো একক ভেক্টর এ, তো এর মাথায় আমরা কিরকম লিখি, এইরকম ক্যাপ বা টুপি লাগানো হয়। তো এইরকম এই এ ক্যাপ, এইরকম ক্যাপ সিম্বল থাকলেই সেটা বোঝায় কি, অবশ্যই একক ভেক্টর। তাহলে এটাকে পড়া হয় কি রকম, এ ক্যাপ, এটা এইরকম উচ্চারণ করা হয়, ঠিক আছে। তো লিখি কিরকম, এরকম এ ক্যাপ। এ ক্যাপ মানে কি, এ ক্যাপ মানে বোঝাচ্ছে এ ভেক্টরের দিকে এক মানযুক্ত ভেক্টর বা ইউনিট ভেক্টর। ধরো এইরকম একটা ভেক্টর হচ্ছে এ, তাহলে এ কে কিরকম লিখবো, এ ইন্টু এ ক্যাপ। এ ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর, সেটাকে এইরকম ক্যাপিটাল এ যখন লিখছি, ক্যাপিটাল এ ক্যাপ। এই এটা হচ্ছে কি, এই এটা হচ্ছে তার মান। এই মানটাকে অনেক সময় আমরা এইভাবেও লিখে থাকি, মড এ আকারেও লিখে থাকি। মড এ যা জিনিস, মড এ ও শুধু এ মানে সিম্বল ছাড়া একই, আচ্ছা মড এ ও এ উভয়ই মানকে বোঝায়, উভয়ই ভেক্টর এ ভেক্টরের মানকে বোঝায়, এ ভেক্টরের মানকে বোঝায়, ওই এ ভেক্টরের মানকে বোঝায়। তো এখানে তাহলে একক ভেক্টর সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার হলো। তাহলে একক ভেক্টর এ ক্যাপ সমান কি হয় না, এ ভেক্টর বাই তার মান, মান মানে যে মান, তার স্কেলার মান যেটা হচ্ছে, এটাই হচ্ছে একক ভেক্টরের ডেফিনেশন। এ ক্যাপ সমান হচ্ছে এ ভেক্টর বাই এ। এ ভেক্টর এইটার মান কত হয়, এ ক্যাপের মান 1 ইন্টু তার দিক, এটা হচ্ছে একক ভেক্টরের সংজ্ঞা। তাহলে আমরা একক ভেক্টর সম্পর্কে জানলাম। এরপরে লাস্ট হচ্ছে শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর কি জিনিস, শূন্য ভেক্টর হচ্ছে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর, শূন্য ভেক্টর বা নাল, NUL, নাল ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য, যে ভেক্টরের মান শূন্য, তাকে আমরা বলে থাকি কি, শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। তাহলে যে ভেক্টরের মান শূন্য তাকে আমরা বলছি কি, শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। তো এই শূন্য ভেক্টর মান শূন্য, তো এইরকম ভেক্টরের অস্তিত্ব কি কাজে লাগে, তো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, ধরো মনে করো আমরা ক্লাস 9-এ পড়েছি কোনো বস্তুর সরণ শূন্য হয়। তো সরণ শূন্য হয় মানে কোনো বস্তু গেল আবার ফিরে এলো, এর দিক কিন্তু যা খুশি হতে পারে, যে কোনো একটা দিকেই হতে পারে, কারণ এটা তো শূন্য, তো শূন্যের সঙ্গে যে কোনো একটা দিক থাকবে, কিন্তু দিক অবশ্যই থাকতে হবে। তো এরকম গেল আবার আগের অবস্থানে ফিরে এলো, তো ফিরে এলো চূড়ান্ত অভিমুখ কোন দিকে থাকছে, এই দিকে, কিন্তু প্রাথমিক অবস্থানে ফিরে আসার কারণে সরণ কত হয়, শূন্য হয়। তাহলে এই শূন্য, সরণ শূন্য মানটা শূন্য কিন্তু একটা দিক থেকে যাচ্ছে, তখন তাকে আমরা কিরকম লিখি না, এইরকম শূন্য তার মাথায় ভেক্টর চিহ্ন, ঠিক আছে। তো এই হচ্ছে শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর বা নাল ভেক্টর। এর গুরুত্ব এখানে, যখন হচ্ছে কি হচ্ছে না, কোনো একটা ভেক্টর রাশির মান শূন্য হয়ে যাচ্ছে কিন্তু অস্তিত্ব আছে, তখন সেখানে আমরা এই শূন্য ভেক্টর দ্বারা তাকে রিপ্রেজেন্ট করি। এরপরে আমরা ক্রস প্রোডাক্ট পড়ব, মানে ভেক্টরের গুণফল। তো সেই ক্রস প্রোডাক্ট হচ্ছে সবসময় একটা ভেক্টর রাশি হয় গুণফলটা, তো সেই ক্রস প্রোডাক্টের যদি ভ্যালু শূন্য হয়ে যায় তো সেটা তো ভেক্টর রাশি, তখন তাকে আমরা এইরকম ভাবে রিপ্রেজেন্ট করবো। তাহলে আমরা ব্যবহারিক গুরুত্ব বোঝাতে পারলাম, সরণ শূন্য হচ্ছে, বেগ শূন্য হচ্ছে, সরণ বেগ এগুলো যদি ভেক্টর রাশি হয় তাহলে তার মান শূন্য হয়ে গেলে কি করব না, সেটাকে এইরকম শূন্য ভেক্টর বা নাল ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করব। তো এই হচ্ছে ভেক্টরের বেসিক জিনিস বা বেসিক আইডিয়া। তো এই বেসিক আইডিয়াগুলো এরপরে আসছে কি, এরপরে আসছি আমরা ভেক্টরের যোগ কিভাবে করব। তো ভেক্টরের যোগ সম্পর্কে জানতে গেলে ভেক্টরের 3 রকম যোগ পদ্ধতি আছে, একটা হচ্ছে ত্রিভুজ সূত্র, একটা হচ্ছে সামান্তরিক সূত্র বা প্যারালেলোগ্রাম ল, আর একটা হচ্ছে বহুভুজ সূত্র বা পলিগন ল।
তো এরপরে আসি হচ্ছে ভেক্টরের যোগ। ভেক্টরের যোগ, ভেক্টরের যোগের জন্য এক্ষুনি বললাম কি ভেক্টরের যোগের একটা নির্দিষ্ট নিয়ম আছে, এই নির্দিষ্ট নিয়ম মেনে ভেক্টরের যোগ হয়। তো নির্দিষ্ট নিয়ম অনুসারে কি, প্রথম নিয়মটা কি বললাম, ত্রিভুজ সূত্র। তো এই ত্রিভুজ সূত্রের বক্তব্য কি, আগে বক্তব্যটা বলে নিই তারপরে বাকিটা বলছি। তাহলে ত্রিভুজ সূত্রের বক্তব্য কি, ত্রিভুজ সূত্রের বক্তব্য হচ্ছে কোন ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু, কোন ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু যদি দুটি ভেক্টরকে প্রকাশ করে, তবে বিপরীতক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ওদের লব্ধিকে প্রকাশ করে, ওদের লব্ধি বা যোগফল আর কি, লব্ধিকে প্রকাশ করে। তাহলে এখান থেকে জানতে পারছি কি, কোন ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটো বাহু যদি দুটো ভেক্টরকে প্রকাশ করে তবে বিপরীতক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ওদের লব্ধিকে প্রকাশ করে, মানে যোগফলকে প্রকাশ করে। তো এই ব্যাপারটা কিরকম হলো, একটা উদাহরণ। তাহলে মনে করো এই হচ্ছে একটা ত্রিভুজ যার নাম ধরো এ বি সি। তো এখানে বলছে কি না, কোন এই ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটো বাহু, মানে এই একটা বাহু, এই দিয়ে এই ক্রমানুসারে পরপর এই হয়ে এই, এরকম ক্রমানুসারে গৃহীত দুটো বাহু যদি দুটো ভেক্টরকে প্রকাশ করে, মনে করো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাহলে এর পরের ক্রম কি হবে, এইদিকে, কিন্তু এইদিকে নয়, এর বিপরীত ক্রমে। এই লাইনটা লক্ষ্য করতে হবে, বিপরীত ক্রমে গৃহীত, মানে এই অর্ডারে আর আসছে না, উল্টো অর্ডারে, এইখান থেকে এই রকম। এই বাহুটা হচ্ছে কি করবে, এরকম বিপরীত ক্রমে যদি হিসাব করি তাহলে কি হবে, এই দুটো ভেক্টরের যোগফলকে প্রকাশ করে। ধরো এটা সি ভেক্টর যদি হয়, সি ইজিক্যাল টু কি হবে, এ প্লাস বি। এটাই হচ্ছে ত্রিভুজ সূত্রের বক্তব্য। তাহলে ত্রিভুজ সূত্রের কি বক্তব্য না, কোন ত্রিভুজের এরকম ক্রমানুসারে এইরকম পরপর এ ভেক্টর বি ভেক্টর ক্রমানুসারে গৃহীত দুটি বাহু যদি দুটি ভেক্টরকে প্রকাশ করে তবে বিপরীত ক্রমে, মানে এর ক্রম হতো এই ক্রম অনুসারে চলতে থাকলে এটা আসতো কি এ থেকে বি দিকে তীর চিহ্ন হতো, তার ঠিক উল্টো, মানে বি থেকে এর দিকে তীর চিহ্ন করলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটা কি করে, ওই দুটি ভেক্টরের যোগফলকে প্রকাশ করে। ক্লিয়ার হলো? তাহলে ধরো এইখানে আমার একটা ভেক্টর আছে পি ভেক্টর, এইটা ধরো মনে করো এইরকম আছে, আর একটা ভেক্টর মনে করো কিউ ভেক্টর, যেটা ধরো মনে করো এইরকম আছে। তো এদের যোগফল করব কি রকম, তো এদের যোগফল আচ্ছা পিটাকে এইরকম না করে আরেকটু ঘুরিয়ে দিচ্ছি, এইরকম ধরো এইটা হচ্ছে আমার পি কিউ ভেক্টর, হ্যাঁ এইটা ধরো থিটা কোণে আছে, তো এরকম আছে। তাহলে পি আর কিউ কে যোগ করব কিভাবে, তাহলে দেখো এই ত্রিভুজ সূত্রের জ্যামিতিক প্রমাণ বা জিওমেট্রিক্যাল প্রুফটা প্রথমে আমি করছি, জ্যামিতিক প্রমাণ বা জিওমেট্রিক্যাল জ্যামিতিক প্রমাণ, এরপরে আমি অ্যানালিটিক্যাল বা গাণিতিক প্রমাণটাও করব। তাহলে প্রথমে আমরা করছি কি ত্রিভুজ সূত্রের জ্যামিতিক প্রমাণ, সেটাই করে দেখানোর চেষ্টা করি। তো এই পি আর একটা কিউ ভেক্টর নেওয়া হলো, এই দুটো লব্ধি আমাকে বের করতে হবে। তাহলে কি করলাম না, প্রথমে পি ভেক্টরটাকে ড্র করলাম, এই হচ্ছে আমার পি ভেক্টর, এটা ধরো ছিল হচ্ছে 5 মিটার, তো 5 মিটার এইটা স্কেল ধরে খাতায় 5 মিটার টেনে নিলাম, খুব ভালো কথা। এরপরে কি করব
না এটা হচ্ছে কিউ ভেক্টর, এটা ধরো মনে করো দেওয়া আছে 6 মিটার। তো 6 মিটার হলে এই কিউ ভেক্টরকে আমি কি করব না এই কিউ ভেক্টরের এই লেজের প্রান্তরে কোথায় বসাবো না ক্রমানুসারে, মানে এর মাথা থেকে ওই ভেক্টরটা শুরু হবে, তবেই তো ক্রমানুসারে হয়, পর পর হয়। তাহলে এইটা হচ্ছে আমার পি ভেক্টরের স্টার্ট থেকে এই পর্যন্ত এলাম, 5 মিটার ড্র করলাম স্কেল দিয়ে মেপে। তারপরে কি করব না তারপরে হচ্ছে এটাকে এইরকম হচ্ছে এই থিটা কোণে এদিকটার সঙ্গে এইরকম হচ্ছে এই দিকটার সঙ্গে, এটা তো থিটা যদি 30 ডিগ্রি হয় তো 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 60 ডিগ্রি হলে 60 ডিগ্রি, যে কোণ বলা থাকবে সেই কোণ। তো এইরকম থিটা কোণে আমি কি করলাম কিউ ভেক্টরটাকে ড্র করলাম। এটা হচ্ছে আমার কিউ ভেক্টর, যেটা ছিল কত 6 মিটার। তো স্কেল ধরে 6 মিটার টানলাম, তাহলে 5 মিটার আর 6 মিটার হলো কি যথাক্রমে পি ভেক্টর এবং কিউ ভেক্টর ক্রমানুসারে এই এই ক্রমানুসারে গৃহীত হয়েছে। তাহলে ক্রমানুসারে গৃহীত যদি হয় এরপরে কি করবো না এরপরে হচ্ছে আমাকে লব্ধি বের করতে হবে। তাহলে লব্ধি কি হবে, এর ক্রম এইরকম, তাহলে এদিকে আসা উচিত, তাহলে এর ঠিক বিপরীত ক্রম। বিপরীত ক্রমে হচ্ছে কি করবো না এইটা হচ্ছে এইখান থেকে জুড়ে এই পর্যন্ত। আচ্ছা এটাকে আরেকটু বাড়িয়ে দিয়ে 6 মিটার ধরে নিচ্ছি। তো এটা হচ্ছে পি ভেক্টর আর কিউ ভেক্টর, তার ঠিক বিপরীত ক্রম মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। এইটা হচ্ছে কি করছে না এটা হচ্ছে পি আর কিউ এর লব্ধিকে প্রকাশ করছে। তো এটাকে নাম দিয়ে দাও এ বি সি। তো এইখানে তাহলে দাঁড়াচ্ছে কি এ বি হচ্ছে পি ভেক্টর, তাহলে এখানে পি ভেক্টর হচ্ছে কি কাকে রিপ্রেজেন্ট করছে না এ বি বাহুকে রিপ্রেজেন্ট করছে। কিউ ভেক্টর হচ্ছে কি করছে না বিসি বাহুকে রিপ্রেজেন্ট করছে। তাহলে পি প্লাস কিউ বা এটা হচ্ছে যদি লব্ধি আর ভেক্টর ধরি, লব্ধি বা যোগফলটাকে আমরা আর যদি ধরি, তাহলে আর রিপ্রেজেন্ট করছে কাকে এসি বাহুকে, এসি বাহুকে। আচ্ছা এই কোণটা যদি আমার আলফা হয়, ঠিক আছে, তাহলে এই আলফা কোণটা যদি কোনোভাবে পরিমাপ করে নিতে পারি তাহলে কি দাঁড়াবে, তাহলে আমি বলে দিতে পারবো এ বি ভেক্টরের সঙ্গে বা পি ভেক্টরের সঙ্গে লব্ধি মানে আর ভেক্টর এই কোণ করে আছে, যার অভিমুখ হচ্ছে এসি অভিমুখে, এবং মান কত হবে এইটুকু অংশ আমরা স্কেল দিয়ে মেপে নেব, যতটা হবে ততটাই হচ্ছে কি সেটাই হচ্ছে এই দুটো ভেক্টরের যোগফলের মান। তো এইটা হচ্ছে জ্যামিতিক প্রমাণ। জ্যামিতিক প্রমাণ মানে জ্যামিতির সাহায্যে প্রমাণ করছি, যে আমি কিরকম না খাতায় হচ্ছে এটা আঁকছি দিয়ে এই দুটো যোগ করে স্কেল দিয়ে যে মাপ পাচ্ছি সেটাই হচ্ছে ওই লব্ধি বা যোগফলের মান, এবং এটাই হচ্ছে ত্রিভুজ সূত্রের জ্যামিতিক প্রমাণ হলো। তো এই প্রমাণের ক্ষেত্রে আছে এখানে তো আমরা 5 মিটার 6 মিটার ধরেছি, তো এটাও মিটারে পাবো, কিন্তু যদি হচ্ছে এটা থাকে ধরো 5 নিউটন 7 নিউটন, তার মানে বলের একক, তাহলে কি করবো না ধরে নেব 1 নিউটন সমান খাতায় হচ্ছে 1 মিটার, তাহলে 5 নিউটন মানে কত 5 মিটার রাখবো, 6 নিউটন 6 মিটার রাখবো, লব্ধি যা পাবো তাই। তো এই হচ্ছে ত্রিভুজ সূত্রের জ্যামিতিক প্রমাণ। তাহলে এখানে দেখো ত্রিভুজ সূত্রের জ্যামিতিক প্রমাণে আমরা তাহলে কি দেখলাম না এবি প্লাস বিসি সমান হচ্ছে কি এসি। এবি প্লাস বিসি সমান হচ্ছে কি এসি। আচ্ছা এসিটা অ্যাকচুয়ালি কি, এসিটা হচ্ছে ওই দিকে ভেক্টর, এ থেকে সির দিকে ভেক্টর। যদি উল্টে লিখি তাহলে কি লিখবো, এটাকে এইভাবে এবি প্লাস বিসি, এটা অ্যাকচুয়ালি কিনা সি এ ভেক্টরের সি থেকে এ ভেক্টরের বিপরীত, তাহলে এটা কিরকম লিখলাম সি এ একটা মাইনাস দিয়ে দাও, মানে অ্যাকচুয়ালি ধরো এই একটা ভেক্টর এটা 2 মিটার পূর্ব দিকে, তাহলে অ্যাকচুয়ালি কি বলতে পারি পশ্চিমের বিপরীতে 2 মিটার হতে পারে, বা 2 মিটার মাইনাস 2 মিটার পশ্চিম। তো এখানেও একই জিনিস করা হলো, এসি এই দিকে তো সি এ হচ্ছে এই দিকে, তাহলে সি এর সামনে মাইনাস লাগিয়ে দিলে কি বোঝায় বিপরীত দিক বোঝায়, তাহলে সি এর বিপরীতে এইটা। তাহলে দেখো এবারে যদি ওই সি এটাকে এদিকে নিয়ে চলে আসি তাহলে কি হবে এবি প্লাস বিসি প্লাস সি এ ইজিক্যাল টু কত 0। তার মানে কি দাঁড়াচ্ছে কোন ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত 3টে বাহু দ্বারা যদি 3টা ভেক্টরকে প্রকাশ করা যায় তাহলে ওই 3টে বাহুর যোগফল কি হবে 0 হবে, মানে ত্রিভুজটার অস্তিত্ব থাকবে না। তো এই হচ্ছে ব্যাপার।
মানে তিনটি ভেক্টরের মান ও দিক যদি কোনো ত্রিভুজের তিনটি বাহুকে প্রকাশ করে তাহলে কি হবে, ওই তিনটি ভেক্টরের যোগফল 0 হয়। এখান থেকে এই ধারণাটা আমরা টানতে পারি। কোনো ত্রিভুজের তিনটি বাহু যদি তিনটি ভেক্টরের মান ও দিককে প্রকাশ করে, কারণ ক্রমানুসারে গৃহীত তিনটি বাহু যদি তিনটা ভেক্টরের মান ও দিককে প্রকাশ করে, ক্রমানুসারে হওয়া চাই অবশ্যই, ক্রমানুসারে হলে ওই তিনটা বাহুর সমষ্টি কি করে, যোগফল হচ্ছে তিনটি ভেক্টরের যোগফল হচ্ছে 0 হয়। তো এই ছিল হচ্ছে ত্রিভুজ সূত্রের জ্যামিতিক প্রমাণ। এরপরে আমরা আসছি হচ্ছে ত্রিভুজ সূত্রের গাণিতিক প্রমাণ। তাহলে গাণিতিক প্রমাণে আসার আগে এটা মুছে দিই, একবার মুছে দিয়ে গাণিতিক প্রমাণে আসি। এই একটা ভেক্টর, এর সঙ্গে এই একটা ভেক্টর এবং এটা তার লব্ধি, ঠিক আছে, এ বি সি, বি সি। তো এটা হচ্ছে আমার এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা হচ্ছে লব্ধি সি ভেক্টর, সি ইজ ইকুয়াল টু কত না এ প্লাস বি, ত্রিভুজ সূত্র অনুসারে। এবারে আমি কি জানতে চাইছি না, আমি সি এর মান এতক্ষণ জ্যামিতিক ভাবে বের করলাম খাতা কলমে এঁকে, তো আমি সবসময় তো খাতা কলমে এঁকে জ্যামিতিক মান বের করা আমার পক্ষে সম্ভব নয়। তো সেখানে আমি চাইছি কি, আমি একটা সূত্র চাইছি, যে সূত্রে আমি এই এ বির মানগুলো বসিয়ে দিলে কি করতে পারবো না, এই লব্ধিটা সি এর মান বের করতে পারবো। তো এই লব্ধিটা এইটা কি করে বের করব দেখো। আচ্ছা, এই ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে কত না থিটা কোণে আছে, তাহলে এই দিকের কোণটা কেন বলেছিলাম ছোট কোণটা হচ্ছে সবসময় হচ্ছে ভেক্টরের কোণকে প্রকাশ করে, তো এটাকে থিটা বা আলফাই ধরে নিই, এই কোণটাকে আলফা ধরে নিচ্ছি, কারণ এখানে এই লব্ধিটা মানে সি ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে যে কোণ করেছে তার মানটাকে আমি থিটা ধরলাম, এটাকে আলফা ধরলাম। তাহলে হচ্ছে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, আলফা। এবারে এইখানে কি করা হলো, এইরকম একটা ত্রিভুজ আছে, তো আমি চাইছি কি না সি ভেক্টরের মান বের করতে। তো সি ভেক্টরের মান বের করার জন্য আমি এখানে কি করলাম না, এইখান থেকে একটা লম্ব ড্র করলাম, এরকম একটা লম্ব টানলাম, ঠিক আছে, এটা কি, এটা 90 ডিগ্রি লম্ব। এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে ও। তো এখন দেখো ত্রিভুজ সিওবি, ত্রিভুজ সিওবি এর ক্ষেত্রে, বি এর ক্ষেত্রে ত্রিভুজ সিওবি, এই ত্রিভুজটার ক্ষেত্রে কি পাচ্ছি না, এইটা কি অতিভুজ, তাহলে বিসি স্কয়ার ইজিক্যাল টু কত হবে, পিথাগোরাসের উপপাদ্য লাগাচ্ছি, বিসি স্কয়ার ইজিক্যাল টু কত, বিও স্কয়ার প্লাস ওসি স্কয়ার থাকলো। তো এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম। এবারে বড় ত্রিভুজটা, ত্রিভুজ এ ও সি, ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রে কি পাচ্ছি, ক্ষেত্রে এসি স্কয়ার সমান কত পাচ্ছি, এ ও স্কয়ার প্লাস ওসি স্কয়ার হলো। তাহলে এ ও মানে কত, এ বি প্লাস বিও, এ বি প্লাস বিও তার স্কয়ার প্লাস ওসি স্কয়ার। তাহলে এ বি প্লাস বিও মানে কত, এ বি স্কয়ার প্লাস বিও স্কয়ার প্লাস 2ab ইন্টু বিও প্লাস ওসি স্কয়ার, ঠিক আছে। তো এবার এ বি স্কয়ার, এটাকে এ প্লাস বির হোল স্কয়ারের সূত্রে ভাঙলাম, এটা যেমন আছে তেমন থাকলো। তাহলে এ বি স্কয়ার প্লাস বিও স্কয়ার প্লাস 2ab ইন্টু বিও প্লাস ওসি স্কয়ার। তাহলে এইখান থেকে দেখো এ বি স্কয়ার মানে কত, এ বিটা হচ্ছে এ ভেক্টর, এটা এ ভেক্টর মানে এর মড মান কত না, এর মড মান হচ্ছে কত এ, এর মড মান বি, এর মড মান সি। তো এই মড মান এ ভেক্টরের মড মান কত এ, তার মানে এ বির মান কত, আসলে শুধু মান যদি ধরি তাহলে হবে এ স্কয়ার, বিওর মান জানি না, তো এটা আপাতত থাকলো প্লাস, তাহলে বি ও স্কয়ার আর ও সি স্কয়ার এইখান থেকে জানি মানে কত বিসি স্কয়ার।
তাহলে এটা আরেকবার এক জায়গায় লিখছি, বিও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার, এই পোর্শনটার মান আমি জানি, প্লাস 2ab, এবির মান তো জানি, এক্ষুনি বললাম কত, এবি মানে এ। আচ্ছা এটাকে এইরকম না লিখে আপাতত এবি থাকুক, এবি ইন্টু বিও। বিওটা কি করে পাবো, না এখানে দেখো বিও তো জানি না, কিন্তু এই বিসিটা জানি। তাহলে এখানে কি করব, সাইন আলফা, সাইন আলফা যদি, সাইন আলফা নয় কস আলফা, কস আলফা যদি ধরি, কস আলফা সমান কত হবে, ভূমি বাই অতিভুজ, কস আলফা সমান তাহলে দাঁড়াচ্ছে কত, বিও বাই বিসি, ভূমি বাই অতিভুজ। তাহলে বিও এখান থেকে কত পাচ্ছি, বিসি কস আলফা, এখান থেকে পাওয়া গেল। তাহলে বি ওর জায়গায় লিখছি কত, 2ab ইন্টু বিসি কস আলফা। তাহলে এইটা হলো কত, এ স্কোয়ার, এবির ভ্যালু হচ্ছে এ স্কোয়ার, বিও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার মানে বিসি স্কোয়ার, বিসি মানে কত, বি ভেক্টর, তাহলে এর মড মান বি, তাহলে বি স্কোয়ার প্লাস 2, এবির ভ্যালু হচ্ছে এ, বিসির ভ্যালু হচ্ছে বি কস আলফা, এসি স্কোয়ার, এসির ভ্যালু কত সি, তাহলে এখান থেকে পেলাম কত, সি স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। তাহলে এখান থেকে সি এর ভ্যালু কত পাওয়া যাচ্ছে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab cos আলফা। তো এইখান থেকে আমি তাহলে কি জানতে পারছি, এইখান থেকে আমি গাণিতিকভাবে দুটো ভেক্টরের যোগফলের মানটা পেয়ে গেলাম। দিক তো আমি এইখান থেকে যদি এই থিটাটা যদি কোণটা যদি পেয়ে যাই তাহলে দিক পেয়ে যাব, দিকটা বের করছি, তাহলে এইখান থেকে মান পেয়ে গেলাম। এই লব্ধি ভেক্টরের মান কত হবে, না সি হবে যে দুটো ভেক্টর পাচ্ছি, এ ভেক্টর আর বি ভেক্টর, ওদের মড মান যেগুলো বা পরম মান যেগুলো, সেই মানগুলোর হচ্ছে স্কয়ার করে, এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab আর cos আলফা, আলফা হচ্ছে ওই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, তো 2ab cos আলফা, এইটার করে বর্গমূল করে দিলে আমি কি পেয়ে যাব, এই লব্ধি ভেক্টরের মান পেয়ে যাব। এবারে বাকি থাকলো কি দিক, দিক হচ্ছে কি tan থিটা বের করব। যদি এই থিটা পেয়ে যাই তাহলে আমি বলতে পারবো যে এ ভেক্টরের সঙ্গে এত কোণে লব্ধিটা আছে, তাহলে tan থিটা, tan থিটা ইজ ইকুয়াল টু কত হয়, tan থিটা ইজ ইকুয়াল টু হয়, এইখান থেকে দেখো লম্ব বাই ভূমি মানে ওসি বাই এবি, এবি নয় এও, ওসি বাই এও। এখন কথা হচ্ছে ওসিও জানি না, এও পুরোটা জানি না, তাহলে ওসি তো ওসি আপাতত থাকুক এইরকম। এবার হচ্ছে এও, এও মানে কত হয়, এবি প্লাস বিও, তাহলে এইখান থেকে পাচ্ছি কত, ওসি, ওসি এইখান থেকে দেখো যদি সাইন আলফা বের করি, সাইন আলফা, সাইন আলফা সমান কত হয়, দেখো সাইন আলফা সমান হচ্ছে কত, লম্ব বাই অতিভুজ মানে ওসি বাই বিসি, তাহলে এখান থেকে ওসি সমান কত পাবো, বিসি সাইন আলফা। তাহলে এই মানটা এখানে বসাচ্ছি, কত হচ্ছে বিসি সাইন আলফা বাই এবির ভ্যালু কত এ প্লাস বিও মানে কত, বিসি কস আলফা। তাহলে এখান থেকে tan থিটা সমান কত দাঁড়াচ্ছে, tan থিটা সমান দাঁড়াচ্ছে বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। তাহলে এইখান থেকে আমি কি করতে পারলাম, না এইখান থেকে আমি জানতে পারলাম এই ভেক্টরটা মানে লব্ধি যে ভেক্টরটা বের হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে কার সঙ্গে, এ ভেক্টরের সঙ্গে কত কোণ করে আছে, সেই সূত্র আমরা কি পাচ্ছি, বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। তাহলে এইখান থেকে ত্রিভুজ সূত্রের সাহায্যে আমি কি করতে পারলাম, না প্রথমে জ্যামিতিক ভাবে খাতায় এঁকে একটা মান বের করার পদ্ধতি দেখলাম, আর দ্বিতীয় ক্ষেত্রে যেটা দেখলাম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা ওই ভেক্টরের সূত্রের সাহায্যে ওই লব্ধি ভেক্টরটা মান বের করলাম আর দিক বের করলাম, হলো। তো এই ছিল হচ্ছে ত্রিভুজ সূত্রের বক্তব্য। তাহলে ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা দুটো ভেক্টরের যোগ করার পদ্ধতি সম্পর্কে জানলাম। এরপরে আসে হচ্ছে ভেক্টরের সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র কি বলে, দেখো সামান্তরিক সূত্র, এরপরে মুছছি এটাকে, সামান্তরিক সূত্র
আচ্ছা, এই প্রমাণটা সামান্তরিক সূত্রেও কাজে লাগবে, তাই আর আলাদা করে করছি না, সূত্রটাকে আগে চেঞ্জ করছি। সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র বা প্যারালেলোগ্রাম ল, সামান্তরিক সূত্র। এখানে কি বক্তব্য? কোন সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু, কোন সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু, যদি দুটি ভেক্টরকে প্রকাশ করে, তবে ওই দুই বাহুর সংযোগস্থল দিয়ে অঙ্কিত কর্ণ, সংযোগ বিন্দু, ওই দুই বাহুর সংযোগ বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ ওর লব্ধিকে প্রকাশ করে। তাহলে কি দাঁড়াচ্ছে না, কোন সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু যদি দুটি ভেক্টরকে প্রকাশ করে, তবে ওই দুই বাহুর সংযোগ বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ ওর লব্ধিকে প্রকাশ করে। তাহলে এখানে ত্রিভুজে কি ছিল? ক্রমানুসারে গৃহীত দুটো বাহু। এর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তা নয়, ব্যাপারটা একই রকম, একই বিষয় যদিও, তবে এখানে বক্তব্যটা একটু অন্যরকম। বক্তব্য কিরকম না, এই একটা ধরো বাহু, এই একটা বাহু, এইটা একটা বাহু, এই হলো একটা বাহু। এই দুটো হচ্ছে কোনো সামান্তরিকের সন্নিহিত দুটো বাহু, সন্নিহিত পাশাপাশি দুটো বাহু। এটা হচ্ছে এ ভেক্টর আর এইটা হচ্ছে আমার বি ভেক্টর। তাহলে কি হবে, সেটাকে এদিক করেই আঁকি, ছবিটার সঙ্গে মিল হবে। এইরকম এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর হলো। এই একটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। এটা হচ্ছে কোনো সামান্তরিকের সন্নিহিত দুটো বাহু। এখানে কি সন্নিহিত বাহু বলতে এখানে দুটো ভেক্টরের লেজ বরাবর যোগ অংশটাকে বোঝাচ্ছে। এই দুটো ভেক্টরের এই কোণটা তাহলে কত হবে? এই কোণটা আলফা হবে। তো এই দুটো সন্নিহিত দুটো বাহু যদি দুটো ভেক্টরকে মানেও দিকে প্রকাশ করে, তাহলে বলছে কি না, এই সংযোগ বিন্দু অঙ্কিত কর্ণ, মানে এই সামান্তরিকের কর্ণ তাহলে করতে গেলে কি করতে হবে? আমাকে এইরকম আছে জুড়ে দিতে হবে, জুড়ে এইরকম একটা সামান্তরিক বানাতে হবে, দিয়ে এটা জুড়ে দাও। এই কর্ণটা হচ্ছে কি করে? এদের লব্ধি কে প্রকাশ করে। সি ইজ ইকাল টু কত? এ প্লাস বি। ঠিক আছে? তো এটা জ্যামিতিকভাবে প্রমাণ করতে গেলে কি করবো না, খাতায় প্রথমে এইটা আঁকবো, তারপরে এইটা আঁকবো, এঁকে এর সমান এইটা আঁকবো, আর এটার সমান এইটা এঁকে জুড়ে দিলে একটা সামান্তরিক কমপ্লিট ড্র করতে পারবো। তো এই কমপ্লিট সামান্তরিকটা ড্র করার পর এই কর্ণটা যোগ করে দেবো। কর্ণটা যে ভ্যালু আমরা পাবো সেটাই হচ্ছে কি এই দুটো ভেক্টরের লব্ধির মান। তো এই হচ্ছে জ্যামিতিক প্রমাণ। এবারে যদি আমি অ্যানালিটিক্যাল প্রমাণ বা গাণিতিক প্রমাণ যদি করতে চাই, তাহলে এইখানে দেখো এই ছবিটাকে মুছে দিচ্ছি, এই ছবিটাকেই বড় করে জুড়ে দিচ্ছি। তাহলে দেখো সেখানে কি হবে না, প্রথমে হচ্ছে এ একটা ভেক্টর, এই ভেক্টরটা আমার এ ভেক্টর, আর এটা এ ভেক্টর হলো, তার সঙ্গে কি এইটা হচ্ছে আমার বি ভেক্টর। এইটা হচ্ছে বি ভেক্টর, আর এইটা হচ্ছে এরকম করে জুড়ে দিলাম। এটা হচ্ছে আমার বি ভেক্টর। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর ছিল। এরপরে কি করলাম না, এটা এ ভেক্টরের সমান করে এই বাহুটা টানলাম, এটা হচ্ছে এ ভেক্টরের সমান করে, আর বি ভেক্টরের সমান করে এই বাহুটা টানলাম, এইরকম করে সমান্তরাল। তাহলে এইটা আর এইটা হচ্ছে সমান্তরাল। তো এরপরে আমরা তাহলে কি করব না, এই সমান্তরাল বাহুটা
এবার হচ্ছে এইটা এ আর বি এর সমান্তরাল, এইটা তো আমরা একটু আগেই বলেছিলাম ভেক্টরকে প্যারালালি শিফট করানো যায়, তাতে ভেক্টরের মান বা দিক কোনো কিছুরই পরিবর্তন হয় না। তাহলে বি কে সরিয়ে এইখানে আনলাম, তাহলে কি দাঁড়ালো না এখন এইটা এ বি সি এটাই সেই আগে ত্রিভুজ সূত্রের প্রমাণ। তাহলে বাকি প্রমাণটা একই রকম থাকছে, শুধু কি করছি না সামান্তরিক এঁকে সামান্তরিকের এই বাহুটাকে এখানে সরিয়ে আনলাম, দিলে এখন এবিসি একটা ত্রিভুজ হলো। এই ত্রিভুজের প্রমাণটাই হচ্ছে কি করছে না দেখো এই ত্রিভুজের যেটা অতিভুজ ছিল সেটাই আমার কি ছিল লব্ধি, এখন ওই অতিভুজটাই হয়ে গেছে কি সামান্তরিকের কর্ণ। তো সামান্তরিক সূত্রের প্রমাণও একই রকম প্রমাণ যেটা ত্রিভুজ সূত্রে আমরা করেছিলাম, তাই এই প্রমাণটাকে আর মুছিনি। তাহলে এখানে প্রথমে এটা কি ছিল ত্রিভুজ সি ও বি এর ক্ষেত্রে কি ছিল না বিসি স্কয়ার ইজিক্যাল টু বিও স্কয়ার প্লাস ওসি স্কয়ার। এখানে হচ্ছে এই বিন্দু থেকে একটা লম্ব টানা হয়েছে, দিয়ে যেমন আমরা ত্রিভুজ সূত্রের প্রমাণটা করেছিলাম একই রকম ভাবে আমরা সামান্তরিক সূত্রেরও প্রমাণটা করে নেব। ঠিক আছে, তাহলে ত্রিভুজের ভেক্টর যোগের আমরা দুটো নিয়ম সম্পর্কে আজকে জানলাম হচ্ছে ত্রিভুজ সূত্র, যেখানে কি বললাম কোন ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু যদি দুটি ভেক্টরকে প্রকাশ করে তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটা ওই দুটি ভেক্টরের লব্ধিকে প্রকাশ করে। আর 2 নম্বর কি জানলাম সামান্তরিক সূত্র, কোন সামান্তরিকে সন্নিহিত দুটি বাহু যদি দুটি ভেক্টরকে মানে ও দিকে প্রকাশ করে তাহলে ওই দুটি বাহুর সংযোগ বিন্দুতে অঙ্কিত কর্ণ ওই দুটো ভেক্টরের যোগফলকে প্রকাশ করে। এই ছিল হচ্ছে ত্রিভুজের সামান্তরিক এবং ত্রিভুজ সূত্রের ফর্মুলা। এবারে এই যে ফর্মুলাটা আমরা পেলাম যেটা কি ছিল এই যে সি ইজিক্যাল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। আচ্ছা, যদি আলফা সমান 0 হয়, যদি আলফা সমান 0 ডিগ্রি হয় মানে দুটো ভেক্টর একই লাইনে এইরকম করে দুটো ভেক্টর যদি একই লাইনে হয় তাহলে কি হবে না আলফা সমান 0 হলে এই ফর্মুলা থেকে দেখো সি ইজিক্যাল টু কত হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 0 মানে কত 1, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে কত রুট ওভার a প্লাস b এর হোল স্কোয়ার মানে কত a প্লাস b। এইটা গেল লব্ধির মান, দিকের কথা আসছে না, লব্ধির মান দেখছি, তাহলে c ইজিক্যাল টু a প্লাস b। যদি আলফা ইজিক্যাল টু 180 ডিগ্রি হয় তাহলে কি হবে c ইজিক্যাল টু রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু cos 180 এর মান কত -1, মানে অ্যাকচুয়ালি তাহলে দাঁড়াচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab মানে রুট ওভার a মাইনাস b এর হোল স্কোয়ার। তাহলে ভ্যালুটা কত পাচ্ছি a মাইনাস b। তা আর যদি হচ্ছে যদি আলফা 90 ডিগ্রি হয় তাহলে কি হবে c ইজিক্যাল টু রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু cos 90 মানে কত 0 ডিগ্রি, তাহলে কি দাঁড়াবে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে পাওয়া যাচ্ছে। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি কি দুটো ভেক্টরের মান দুটো ভেক্টরের যোগফলের সর্বোচ্চ মান কখন পাওয়া যাবে না যখন দুটো ভেক্টর পরস্পর একই দিকে থাকবে মানে সমান্তরাল। তাহলে এইখানে আলাদা আমরা এইখানেই আমরা দেখতে পাচ্ছি যে আগে আমরা প্রথমে উদাহরণ যেটা দেখিয়েছিলাম 4 আর 3 কখন 7 হচ্ছিল, কখন 2 হচ্ছে, কখন হচ্ছে 5 হচ্ছিল, কখন 2 1 হচ্ছিল। তাহলে কি হচ্ছে এই কোণের উপর নির্ভর করছে কোন দিকে দুটো ভেক্টর আছে, কেন এখানে তাহলে দিক একটা অবশ্যই বড় ভূমিকা পালন করছে। তাহলে আলফা 0 হলে দেখতে পাচ্ছি আমরা দুটো ভেক্টরের যোগফল সর্বোচ্চ, আলফা 180 ডিগ্রি হলে দেখতে পাচ্ছি দুটো ভেক্টরের মান সর্বনিম্ন মানে পরস্পর বিপরীত, একটা এইদিকে একটা এদিকে, তাহলে হচ্ছে সর্বনিম্ন। আর 90 ডিগ্রি হলে দেখতে পাচ্ছি এই 2ab পার্টটা চলেই যাচ্ছে, এটা হচ্ছে এই দুটোর মাঝামাঝি কোনো একটা মান রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এই হচ্ছে আমাদের মোটামুটি ভেক্টরের যোগের নিয়ম। আর বাকি থাকলো বহুভুজ সূত্রটা যেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তাহলে এখানে দেখো আর এইখানে যদি দুটো ভেক্টর সমান মানও সমান হয় তাহলে এটা হয়ে যাবে 2a, এই ভেক্টরটার মান হয়ে যাবে কি 0, এখানে কিন্তু যোগফল 0 হয়ে যাবে, এটা হয়ে যাবে কত √2 × a। তো এইভাবেই হবে। তো এই পর্যন্ত আজকের পড়া, আজকের আমরা এইটুকুই জানলাম। তো এর পরের দিন আমরা কি করব, এর পরের দিন আমরা ভেক্টরের বহুভুজ সূত্র বা পলিগন ল সম্পর্কে জানবো এবং ভেক্টরের বিয়োগ সম্পর্কে জানবো। তো এইগুলি আমরা পরের দিন জানবো। আজকের এই পর্যন্ত।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যতটা সম্ভব শেয়ার করবে, তাতে হচ্ছে বন্ধুরাও জানতে পারবে তোমাদের সঙ্গে, তারাও পড়তে পারবে। তো ভিডিওটা শেয়ার করার চেষ্টা করো এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।